আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আবার কথা বলবো ক্রসিং ওভার নিয়ে। ক্রসিং ওভার টপিকটা কিন্তু আমাদের এইচএসসি লেভেলের সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রায় সময় এখান থেকে যদি কোনো সিকিউ আসে তাহলে দেখা যায় যে এই ক্রসিং ওভারই আসে। সো ক্রসিং ওভার আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্রসিং ওভারটা কোথায় দেখা যায়? ক্রসিং ওভার হয় হচ্ছে আমার মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায়। কোথায় আমরা দেখেছিলাম? প্যাকাইটিন উপদশায়। এখন আসো ক্রসিং ওভারটা আমি যখন আমাদের সিকিউ কোশ্চেন আসবে একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র অনুযায়ী বর্ণনা করতে হবে। আমি কিভাবে বর্ণনা করব? আমি এখানে 4টা ধাপ অনুসরণ করে বর্ণনা করব। সো প্রথম ধাপটা আমার কোথা থেকে শুরু করতে হবে? আমার একদম ভাইভ্যালেন্ট তৈরি ধাপ থেকে শুরু করতে হবে। ভাইভ্যালেন্ট আমার কোথায় তৈরি হয়েছিল? ভাইভ্যালেন্টটা আমার তৈরি হয়েছিল হচ্ছে একদম জাইগোটিন উপদশায়। জাইগোটিন জাইগোটিন উপদশায় আমার ভাইভ্যালেন্ট তৈরি হয়েছিল। সো ভাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াকে আমরা কি পড়েছিলাম? ভাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াকে পড়েছিলাম আমরা সিনেপসিস। সিনেপসিস মানে দুটা হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর কি জোড়া বাঁধবে। এই যে একটা ক্রোমোজোম আর হচ্ছে আমার এই যে একটা ক্রোমোজোম, এই দেখো দুটা ক্রোমোজোম আমার পরস্পর জোড়া বেঁধে এখানে জাইগোটিন তৈরি করছে। তো এখন আমরা দেখব ভাইভ্যালেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হয়েছে আমার প্যাকাইটিন উপদশায়। দ্বিতীয় ধাপ কোথায় সংঘটিত হয়? আমার প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায় কি হয়? এই প্যাকাইটিন উপদশায় এই ভাইভ্যালেন্টের মধ্যে যে ক্রোমোজোম গুলা ছিল সেখানে যে এখন সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলা ভাগ হয়ে ক্রোমাটিড গঠন করবে। কি গঠন করবে? আমার ক্রোমাটিড। সো আমি যদি চিত্রতে দেখি তাহলে কি হচ্ছে আমার? এই যে একটা ক্রোমোজোমের এখানে দেখো ক্রোমাটিড, আবার এখানে দেখো ক্রোমাটিড তৈরি হলো। এখন কথা হচ্ছে এই ক্রোমাটিড গুলা এখন দেখো একটা এই যে দ্বিতীয় ধাপের মধ্যে যে আমার ভাইভ্যালেন্টটা ছিল, ভাইভ্যালেন্ট তৈরি হয়েছিল, এই ভাইভ্যালেন্টে এখন আমার ক্রোমাটিড সংখ্যা কয়টা হয়েছে? 1 2 3 4। দেখো আমার 4টা ক্রোমাটিড গঠিত হয়েছে। 4টা ক্রোমাটিড গঠিত হয়েছে। আর আমার এখানে দেখো দুইটা কিন্তু সেন্ট্রোমিয়ার আছে। কয়টা সেন্ট্রোমিয়ার? দুইটা সেন্ট্রোমিয়ার। এখন কথা হচ্ছে এই অবস্থাকে আমরা একটা নাম দিয়েছিলাম, সেটা কি বলেছিলাম? টেট্রাড। সো আমার টেট্রা গঠন করা শেষ। এখন আসো, এখন আমার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি আছে? আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি। সো এখন আমরা দেখব তৃতীয় ধাপ। এটাও কোথায় হবে? আমার প্যাকাইটিন উপদশায় হবে। প্যাকাইটিন উপদশায় হবে। তৃতীয় ধাপে আমার কি হচ্ছে? দেখো এখানে ক্রোমোসোমের এখন যে ক্রোমাটিড গুলো তৈরি হলো, ওই ক্রোমাটিড গুলার মধ্যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে অংশের বিনিময় হবে। এটাই হচ্ছে মেইনলি ক্রসিং ওভারের মেইন ধাপ। এখন দেখো এই অংশের বিনিময় হবে কিভাবে হবে? অংশের বিনিময়টা ফার্স্টে কি হবে? দুইটা ক্রোমাটিড, দেখো দুটা নন সিস্টার ক্রোমাটিড আমি সেম অংশ বরাবর কর্তন করব বা ভেঙে যাবে। এখানে ভাঙবে কার সহযোগিতায় ভাঙবে? ভাঙবে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহযোগিতায়। এন্ডোনিউক্লিয়াস এনজাইম এটাকে ভাঙতে হেল্প করবে। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহযোগিতায় ভাঙবে। এখন এই ভাঙা অংশগুলা তারপরে দেখো ক্রোমোজোম গুলা কিরকম হবে? এরকম ক্রোমোজোম হবে। মানে একটা ক্রোমাটিড দেখো এই অংশটা কিন্তু, বাকি অংশটা কিন্তু ক্রোমোজোমে নাই। আবার সেম যদি আমি দেখি, পরেরটা যদি দেখি, এখন দেখো এই যে ভাঙা অংশগুলো, এখানে একটা অংশ, আবার আমার এখানে একটা অংশ। এই দুটো অংশ পরস্পর জোড়া লাগবে। কিভাবে জোড়া লাগবে? একের অন্যের অংশের বিনিময়ের মাধ্যমে। তার মানে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে এখানে? এখানে দেখো
দেখো এখানে কি আমার হলো ক্রোমোজোম গুলার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে পরস্পর নন-সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে আমার অংশের বিনিময় হয়েছে। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা যে এই যে ক্রোমাটিডের এই যে আমার এখানে পোর্শনটা দেখো, এখানে কি হয়েছে আমার, এখানে দেখো ওই ক্রোমোজোমের যে ক্রোমাটিড ছিল তার অংশ যোগ হয়েছে, আবার এখানে কিন্তু তার অংশ যুক্ত হয়েছে। সো এইভাবে কিন্তু পরস্পর অংশের বিনিময় হয়ে তারা একটা কি লেটার উৎপন্ন করলো, এক্স লেটার উৎপন্ন করলো। এই যে পরস্পরের জোড়া লাগছে কোন এনজাইমের সহযোগিতায়? লাইগেজ এনজাইমের হেল্পে। লাইগেজ এনজাইম সহযোগিতা করেছে তাদেরকে জোড়া লাগতে। এখন এই জোড়া স্থলকে কি বলে? জোড়া স্থলকে বলে আমার কায়েজমা। জোড়া স্থলকে বলে আমার কায়েজমা। তাহলে আমরা কি বলবো? যে পরস্পর দুটো নন-সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে অংশের বিনিময়কে আমরা কি বলি? আমরা বলি ক্রসিং ওভার। এখন সর্বশেষ ধাপ হচ্ছে চতুর্থ ধাপ। এই ধাপটা সংঘটিত হয় আমার ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস ধাপে। ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস ধাপে কি হচ্ছে? এখানে কি হবে? আমার প্রান্তীয়করণ ঘটবে। মানে এই কায়েজমার প্রান্তীয়করণ ঘটবে। কায়েজমাটা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাবে, মাঝখানে অবস্থান থেকে প্রান্তের দিকে সরে গেলে তাহলে আমার কিরকম হবে? তাহলে দেখো আমার ক্রোমোজোম গুলা কিরকম হয়। দেখো আমার তারপরে প্রান্তীয়করণ একদম প্রান্তের দিকে কায়েজমাটা চলে যাবে, এই জোড়াস্থল একদম প্রান্তে এসে যাওয়ার ফলে পরস্পর ক্রোমোজোম গুলা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার ফলে পরস্পর কিন্তু অংশকৃত বিনিময় হয়ে থাকবে। সো এইভাবে আমাদের ক্রসিং ওভারটা শেষ হবে। তোমরা আশা করি এই ক্লাস থেকে ক্রসিং ওভারের কি প্রক্রিয়াটা তোমরা কিভাবে বর্ণনা করবে সেটা বুঝেছো। প্রত্যেকটা ধাপ আলোচনা করবে, চিত্র আঁকবে, তারপর বর্ণনা করবে। এখন দেখো এই যে ক্রসিং ওভার ধাপটা আমরা পড়লাম, এই ক্রসিং ওভার ধাপের কিন্তু এই ক্রসিং ওভারে কিন্তু অনেক গুরুত্ব আছে। মিওসিস কোষ বিভাজনের যত গুরুত্ব তার বেশিরভাগই এই ক্রসিং ওভারের উপর নির্ভর করে। এখন দেখো ক্রসিং ওভারের মাধ্যমে কি হচ্ছে, আমার গুরুত্ব যদি আলোচনা করি তাহলে কি জিনের পুনর্বিন্যাস হচ্ছে। জিনের পুনর্বিন্যাস। এখন দেখো জিনের পুনর্বিন্যাস কিভাবে হচ্ছে? ক্রোমোজোম গুলার অংশের বিনিময় হচ্ছে। তার মানে কি একটা ক্রোমোজোম কি জিন বহন করে, সো জিনেরও পুনর্বিন্যাস হচ্ছে। আবার দেখো কি হচ্ছে, আমার বৈশিষ্ট্যগত পরিবর্তন। বৈশিষ্ট্যগত পরিবর্তন। সো তোমরা একটু খেয়াল করো, একটা জিন কি করে? জিন কিন্তু আমাদের বংশগতির যত বৈশিষ্ট্যের ধারক আর বাহক। বংশগতির জিনগুলা বহন করে হচ্ছে, বংশগতির যত বৈশিষ্ট্য সকল বহন করে এই জিন। সো জিনের যখন পুনর্বিন্যাস হচ্ছে, জিন যখন চেঞ্জ হচ্ছে, সো আমাদের কি এখানে তাদের বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে। এখন দেখো বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, তার মানে কি বৈশিষ্ট্য পরিবর্তন হলে কি আমার বৈচিত্র্য তৈরি হবে। সো বৈচিত্র্য তৈরি হচ্ছে, বৈচিত্র্য তৈরি হবে কারণ তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো আবার কি হবে, আমার নতুন প্রজাতি তৈরি হবে। বৈচিত্র্য তৈরি হওয়ার ফলে আমার নতুন প্রজাতি সৃষ্টি। দেখো তাদের অ্যাডাপ্টেশন ক্ষমতা বৃদ্ধি পাবে। কিছু কিছু প্রাণী কি আগে কম অ্যাডাপ্টেশনের জন্য মারা যেত, তারা ধীরে ধীরে তারা উন্নতি লাভ করেছে। আমাদের মানুষের কথাই ধরো, আমরা আগে যেরকম ছিলাম বনে জঙ্গলে বাস করতাম এরকম কিন্তু না, আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে সভ্যতার দিকে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ আমাদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, তাই আমাদের নতুন নতুন প্রজাতি সৃষ্টি, মানে আমাদের বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, আমাদের প্রজাতির মধ্যে নতুন প্রকরণ দেখা দিচ্ছে। তার মানে কি আমাদের প্রকরণ সৃষ্টি হবে। আবার দেখো প্রকরণ সৃষ্টি আবার কি প্রজনন বিদ্যায় ইউজ করা হয়। প্রজনন বিদ্যায় এই ক্রসিং ওভার ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? দেখো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানোর মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রজাতি সৃষ্টি করা যায়। ফিশের ক্ষেত্রে এরকম দেখা যায়, তারপরে আমরা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এরকম দেখতে পাই। সো আবার দেখো আরেকটা কোথায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমার জিন ম্যাপিং। জিন ম্যাপিং এর ক্ষেত্রে আমার এই ক্রসিং ওভার ব্যবহার করা হয়। জিন ম্যাপিং কি? মূলত জিন ম্যাপিং এ কিভাবে করা হয়, ক্রোমোজোমে জিনের রেখাকার বিন্যাস নির্ণয়ে ব্যবহৃত হয় হচ্ছে এই ক্রসিং ওভার, জিন রেখাকার বিন্যাস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ।
যে জিন ম্যাপিং এ কোথায় ইউজ করা হয়। সো আমরা দেখলাম যে ক্রসিং ওভারের গুরুত্ব কি, জিনের পুনর্বিন্যাস হচ্ছে, ফলে আমার বৈশিষ্ট্যগত পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের মধ্যে বৈচিত্র্য আসছে, নতুন নতুন পদ্ধতি সৃষ্টি হচ্ছে, নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে। আমাদের প্রজনন বিদ্যায় এটা ইউজ করা যাচ্ছে, জিনের ম্যাপিং এ ইউজ করা যাচ্ছে। আশা করি তোমরা সবাই এই ক্লাসের মাধ্যমে ক্রসিং ওভারটা সব সুন্দরভাবে বুঝেছো। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।